হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আবারও চলে এসেছি আরও একটি দারুণ ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব 1 বা 2 দিনের ঘোরার জন্য পশ্চিম মেদিনীপুরে সেরা কয়েকটি দর্শনীয় স্থান নিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে রাজ্যের উত্তরে পাহাড় আর দক্ষিণে আছে সমুদ্র। এরকম রাজ্য কিন্তু ভারতবর্ষে খুঁজে পাওয়া খুবই মুশকিল। এর সাথে সাথে অরণ্য, মালভূমি, নদী কী নেই এই রাজ্যে। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে আমাদের এই রাজ্যের জন্য। কিন্তু এর সাথে সাথে সরকারি সঠিক উদ্যোগ ও রাজ্যের মানুষের সচেতনতা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ ভারতের পর্যটন মানচিত্রে একটি অনন্য রাজ্য হিসাবে পরিণত হবে, যেমন বর্তমানে আছে কেরালা, রাজস্থান কিংবা গুজরাট। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব স্বাধীনতা সংগ্রামীদের ঘাঁটি হিসাবে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার সেরা কয়েকটি দর্শনীয় স্থান। প্রথমেই আমি যে জায়গাটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হিসাবে পরিচিত বীরসিংহ গ্রাম। এই মেদিনীপুর জেলা বড় বড় বিখ্যাত সব মানুষদের জন্ম দিয়েছে। তার একটি কারণ হলো এই জেলা আগে থেকেই শিক্ষাক্ষেত্রে অনেকটা এগিয়ে ছিল। সেরকমই একজন মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার জন্ম ঘাটাল ব্লকের অন্তর্গত বীরসিংহ গ্রামে। বিদ্যাসাগরকে নিয়ে বেশি কিছু হয়তো বলার প্রয়োজন পড়বে না, কারণ আমরা প্রায় সকলেই তার সম্বন্ধে কিছু না কিছু জানি। এখানে আসলে আপনারা কি কি দেখবেন? এখানে দেখার মতো অনেক কিছুই আছে। দিক নির্দেশক বোর্ডও দেওয়া আছে। প্রথমে দেখে নেবেন জন্মভিটে, বিদ্যাসাগর স্মৃতি মন্দির, তারপর একে একে দেখে নেবেন সংগ্রহশালা, পাঠাগার, প্রাইমারি স্কুল, হাই স্কুল, বিদ্যাসাগরের শিক্ষকের বাড়ি, এরকম আরও অনেক কিছু। এবার আসি আপনারা কেমন করে পৌঁছবেন এই বীরসিংহ গ্রামে। মেদিনীপুর থেকে এই বীরসিংহ গ্রামে পৌঁছানোর জন্য প্রধানত দুটো রাস্তা আছে। একটি কেশপুর, দাসপুর, ঘাটাল হয়ে, দ্বিতীয়টি ক্ষীরপাই হয়ে। মেদিনীপুর থেকেও বাস পেয়ে যাবেন। আপনাকে নামতে হবে রাধানগর স্টপেজে। তারপর বিদ্যাসাগর তোরণ থেকে বীরসিংহের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। মোড়েই আপনারা টোটো এবং অটো পেয়ে যাবেন। আর ট্রেনে আসতে চাইলে নিকটবর্তী স্টেশন হবে চন্দ্রকোনা রোড। কলকাতা থেকেও আপনারা বাসে চলে আসতে পারেন এখানে। হাওড়া থেকে বাস পেয়ে যাবেন ঘাটাল অথবা চন্দ্রকোনার জন্য। এরপরে যে জায়গাটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান। ভারতবর্ষের সবচেয়ে কনিষ্ঠতম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম এই পশ্চিম মেদিনীপুর জেলাতেই। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত মোহবনী গ্রামে। এই গ্রামেই তার জন্ম হয়েছিল, যদিও তার জীবনের বেশিরভাগটাই কেটেছে মেদিনীপুরে অবস্থিত তার মাসির বাড়িতে। যদিও এখানে তার পৈতৃক বাড়ি আর কোনো কিছুই অবশিষ্ট নেই। সরকারি উদ্যোগে এখানে এখন সৌন্দর্যায়ন করা হয়েছে। এখানে আছে একটি অনুষ্ঠান মঞ্চ, পাঠাগার, পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা, পার্ক প্রভৃতি। তার পাশাপাশি ক্ষুদিরামের একটি পূর্ণাবয়ব আবক্ষ মূর্তিও বসানো হয়েছে। পর্যটকদের আকর্ষণের জন্য এখানে অনেক ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এখানে আসলে অবশ্যই আপনাদের খুবই দারুণ লাগবে এবং একটা দিন আপনারা এখানে অবশ্যই কাটাতে পারবেন। এখানে পৌঁছবেন কেমন করে? মেদিনীপুর শহর থেকে এই মোহবনী গ্রামের দূরত্ব 36 কিলোমিটার। মেদিনীপুর থেকে কেশপুর পেরিয়েই নেরাদাউল মোড়, বাদিকে কিছুটা গেলেই এই গ্রাম। নেরাদাউল মোড়ে শহীদ ক্ষুদিরামের একটি তোরণও করা আছে। মেদিনীপুর থেকে চন্দ্রকোনা টাউনের বাস ধরে এই নেরাদাউল মোড়ে আপনাকে নামতে হবে। তারপর টোটো করে অথবা নিজস্ব বাইক নিয়ে চলে আসতে হবে এই মোহবনী গ্রামে। এবার আসি এই পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে প্রসিদ্ধ ও জনপ্রিয় পর্যটন স্থল গনগনি নিয়ে। গনগনি, যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে ডাকা হয়, এটির অবস্থান পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা শহর খুবই কাছে। গড়বেতা শহর থেকে মাত্র 2 কিলোমিটার শিলাবতী নদী নদী ও পানি অনেক বছরের ক্ষয়কার্যের ফলে লাল মাটির এমন আশ্চর্য ভূমি সৃষ্টি হয়, যা দেখলে অবাক হয়ে যাবে। সেই জন্যই একে আমেরিকার কালোরাডো নদীতে সৃষ্ট গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে ডাকা হয়। যদিও আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সাথে আকারের
তার জন্য আপনাকে টোটো রিজার্ভ করতে হবে। এবার চলে আসি নেক্সট প্লেস, পটচিত্রা গ্রাম, নয়া। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রামে প্রায় ৮০টির মতো মুসলিম পরিবারের বাস। তারাই যুগের পর যুগ ধরে বিভিন্ন ভেষজ রং তুলির সাহায্যে ফুটিয়ে তুলছে রাধাকৃষ্ণের লীলা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, দুর্গা, কালী এবং তার সম্বন্ধে বিভিন্ন ধরনের কাহিনী। এগুলো হলো বিখ্যাত পটচিত্র, যা জিআই ট্যাগও পেয়েছে, যার জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার এই নয়া গ্রাম। এখন যুগ পাল্টেছে, তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে জামা কাপড়, শাড়ি, গৃহস্থলের বিভিন্ন সামগ্রীর উপরও এই কাজগুলো ফুটিয়ে তোলা হচ্ছে। এদের প্রত্যেকেরই পদবী চিত্রকর। আপনারা হয়তো জানেন না যে প্রতিটি পটচিত্রের সঙ্গে যুক্ত আছে একটি গল্প ও গান। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এখানে সরকারি উদ্যোগে একটি মেলারও আয়োজন করা হয়, যাকে পটমায়া বলে। আসলে কিন্তু অবশ্যই এই মেলার সময় আসবেন, সত্যি মুগ্ধ হয়ে যাবেন। তাই অবশ্যই একবারের জন্য ঘুরে যেতে পারেন এই গ্রাম থেকে, এবং আপনাদের যদি কোনো হাতের কাজ পছন্দ হয় সেগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। আপনি মেদিনীপুর থেকে দেবরা হয়ে এই পিংলার নয়া গ্রামে পৌঁছে যেতে পারেন। পশ্চিম মেদিনীপুর জেলার সবচেয়ে আকর্ষণীয় ঘোরার জায়গাগুলোর মধ্যে একটি হলো এই প্রয়াগ ফিল্ম সিটি, যেটা সম্পর্কে প্রায় অনেকেই আমরা জানি না, কিন্তু জায়গাটির বর্তমান অবস্থা কিন্তু একদমই সঙ্গীন। মেদিনীপুর জেলার এই ফিল্ম সিটির আশেপাশের এমন অনেকেই আছে যারা জানেনই না তাদের ঘরের পাশে এত বড়, এত সুন্দর একটি ঘোরার জায়গা আছে। প্রায় ১৬০০ একর জমি জুড়ে বিস্তৃত এই ফিল্ম সিটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটি, হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির পরেই। তৈরি করতে খরচ হয়েছিল প্রায় $10 মিলিয়ন। এটি ডিজাইন করেছেন বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতিশ রায়। এই ফিল্ম সিটিটির অবস্থান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কাছে ডুকিতে। পুরো একটি ফিল্ম সিটিকে প্রয়াগ গ্রুপের উদ্যোগে তৈরি করা হয়েছিল। কি নেই এখানে, একটা পুরো শহরে যা যা থাকে তার সমস্ত কিছুই আছে এই ফিল্ম সিটির মধ্যে। কিন্তু প্রয়াগ গ্রুপের কর্ণধার গ্রেপ্তার হওয়ার পর থেকেই অযত্ন, অবহেলায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই ফিল্ম সিটিটি। অনেক সিনেমা, সিরিয়ালেরও শুটিং হয়েছে এই ফিল্ম সিটির মধ্যে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দেবের যোদ্ধা সিনেমা। এবার আসি আপনারা কেমন করে এখানে আসবেন। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে পুরুলিয়া লোকাল ধরে আপনাদের নামতে হবে চন্দ্রকোনা রোড স্টেশনে। তারপর আপনাকে টোটো রিজার্ভ করে আসতে হবে এখানে। ভেতরে ঘোরার জন্য কিন্তু আপনাকে টোটো করতে হবে, কারণ ভেতরটা এত বড় আপনি পা হেঁটে ঘুরে শেষ করতে পারবেন না। এছাড়াও আপনি যদি বাসে আসতে চান তাহলে হাওড়া বা মেদিনীপুর থেকেও চন্দ্রকোনা রোড আসার জন্য বাস পেয়ে যাবেন। তারপর আপনাকে যেতে হবে দুকি। আপনি স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে একটি একবারের জন্য টোটো রিজার্ভ করে নেবেন। টোটো আপনাকে ভেতরটা ঘুরিয়ে আবার আপনাকে স্টেশনে ড্রপ করে দেবে। আর আপনি যদি বাইকে আসেন তাহলে তো সবচেয়ে বেস্ট হয়। ভেতরে ঢোকার প্রবেশ মূল্য হলো ৩০০ টাকা। টাকাটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু ভেতরে এত সুন্দর সুন্দর যা জিনিস আপনি পাবেন সেটা আপনারা হয়তো আর কোথাও পাবেন। নারাজল রাজবাড়ি। মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড় জমিদারি হলো এই নারাজল জমিদার বাড়ি, যাকে কেউ কেউ রাজবাড়ি বলেও থাকে। মেদিনীপুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দাসপুর ব্লকের অন্তর্গত শিলাবতী ও কংসবতী নদীর মাঝে অবস্থিত নারাজল গ্রামে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি। এই রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন উদয়নারায়ণ ঘোষ। এই নারাজল রাজবাড়ির রথযাত্রা কিন্তু খুবই বিখ্যাত। এই রথযাত্রা উপলক্ষে এখানে বিরাট মেলাও বসে। এই নারাজলের রথযাত্রা কিন্তু এই এলাকার বা এই জেলার সবচেয়ে বৃহত্তম রথযাত্রা। এই রাজবাড়িতে আসলে কি দেখবেন? এক বিশাল রাজবাড়িতে দেখার পাশাপাশি পুরনো নারাজল রাজ কলেজের ধ্বংসাবশেষ, সিংহদুয়ারের ডান পাশে রয়েছে ঠাকুরবাড়ি, এছাড়াও আছে বেলজিয়াম গ্লাসের তৈরি নাট মন্দির। এছাড়াও দেখে নিতে পারেন গোবিন্দজিউ মন্দির, সীতারামজিউ মন্দির। এছাড়াও একটু দূরেই আছে রাজবংশের তৈরি হাওয়া মহল, আর তার পাশে সবচেয়ে আকর্ষণীয় লঙ্কাগড় জলহরি। একটা বড় পুকুরের ওপর এই বাড়িটিকে তৈরি করেছিলেন রাজা মোহনলাল খাঁ।
এছাড়াও বাসস্ট্যান্ড থেকে রাজবাড়ি আসার পথে দেখে ফেলতে পারবেন 6টি 8 তলা বিশিষ্ট শিব মন্দির। এর উল্টো দিকেই আছে 25 চূড়া বিশিষ্ট রাসমঞ্চ। এখানেই হয়ে থাকে সেই বিখ্যাত রথযাত্রা। এছাড়াও আপনি চাইলে প্রায় 1 কিলোমিটার দূরেই কংসাবতী এবং শিলাবতী নদীর পাড় থেকে ঘুরে আসতে পারেন। মন্দিরময় পাথরা। মেদিনীপুর শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে কংসাবতী নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি জনপদ পাথরা। এই পাথরাতেই লুকিয়ে আছে বাংলার এক প্রাচীন ইতিহাস। একসাথে প্রায় 34টি মন্দির এই পাথরার আশেপাশে গড়ে তোলা হয়েছিল। সেই জন্যই পাথরাকে বলা হয় মন্দিরময় পাথরা। এত সংখ্যক মন্দির একসাথে কিন্তু খুব কম জায়গাতেই দেখা যায়, কিন্তু মেদিনীপুর শহরে এত কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এই জায়গাটি সম্পর্কে অনেকেই আমরা প্রায় অজানা। তার একটি কারণ হচ্ছে প্রচারের অভাব। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখানে কিন্তু অনেক পর্যটকই আসছে। এবার একটু পাথরার ইতিহাস নিয়ে আলোকপাত করা যাক। পাথরার এই মন্দিরগুলো নির্মাণের সাথে জড়িয়ে আছে স্থানীয় প্রভাবশালী ঘোষাল ও মজুমদার পরিবারের নাম। আলীবর্দী খাঁ আমলে এই এলাকার দায়িত্ব পেয়েছিলেন ঘোষাল পরিবার, কিন্তু এই ঘোষাল পরিবারের বিদ্যানন্দ ঘোষাল রাজস্ব নবাবকে পাঠানোর পরিবর্তে তা মন্দির নির্মাণ কার্যে ব্যয় করতে থাকেন। তাতে ক্রুদ্ধ হয়ে নবাব তাকে হাতির পায়ে পিষে হত্যা করার আদেশ দেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই হাতি তার শরীরে পা তুলতে গিয়ে সরিয়ে নেয়। সেই দৃশ্য দেখে সকলে অবাক হয়ে যান। সেই থেকেই জায়গাটির নাম হাতির পা উত্রা বা অপভ্রংশ হয়ে যায় পাথরা। তারপর নবাব আলীবর্দী খাঁ তাকে রেহাই দেন। জমিদারির পরিবারের লোকেরা এই জায়গাগুলো ছেড়ে শহরে চলে যাওয়ার পর মন্দিরগুলো দিন দিন অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর স্থানীয় মোহাম্মদ ইয়াসিন পাঠানের উদ্যোগে, তারই প্রচেষ্টায় মন্দিরগুলোর বেশিরভাগই এএসআইয়ের উদ্যোগে সংস্কার করা হয়। এখানে আসতে হলে আপনি মেদিনীপুর শহর থেকেই আসতে হবে। দূরত্ব মাত্র 12 কিলোমিটার। মেদিনীপুর শহর থেকে হাতিহালকা রোড হয়ে নদীর ধার বরাবর রাস্তা দিয়ে সোজা চলে আসতে পারেন এই পাথরাতে। বাইকে আসার জন্য সবচেয়ে বেস্ট হবে এই জায়গাটি। কুরুমবেড়া ফোর্ট। মেদিনীপুর জেলার প্রায় 600 বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন হলো এই কুরুমবেড়া ফোর্ট। কিন্তু আমরা কি এর ইতিহাস সম্পর্কে জানি? প্রাচীনকালে এই এলাকা উড়িষ্যার গজপতি বংশের শাসকের দ্বারা শাসিত হয়েছিল। এই অবস্থায় তখন এটিকে মন্দির হিসাবে গড়ে তোলা হয়েছিল। পরবর্তীতে মুসলিম শাসনকালে এই মন্দিরটিকে একটি দুর্গ হিসাবে গড়ে তোলা হয়। বাংলায় কিন্তু পাথরের দুর্গ খুব একটা দেখা যায় না, আমার মতে প্রায় একটিও নেই। সেদিক থেকে এই কুরুমবেড়া ফোর্ট কিন্তু ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এটির অবস্থান পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের গগনেশ্বর গ্রামে। এখানে যাবেন কীভাবে? যারা মেদিনীপুর থেকে আসবেন তারা বেলদা থেকে কেশিয়ারি যাওয়ার রাস্তায় কুকাই বাসস্ট্যান্ড থেকেই বাঁদিকে গেলেই গঙ্গনেশ্বর গ্রাম, সেখানে এই কুরুমবেড়া ফোর্ট। খড়গপুর থেকে আসলে কেশিয়ারি পার করেই কুকাই বাসস্ট্যান্ড হয়ে এই গ্রামে আসতে পারেন। ট্রেনে আসতে চাইলে নিকটবর্তী স্টেশন হবে বেলদা। কলকাতা থেকে আসতে হলে ট্রেনে মেদিনীপুর, খড়গপুর বা বেলদা স্টেশনে নেমেই এখানে চলে আসতে পারেন। মোগলমারি বৌদ্ধবিহার। ঐতিহাসিক নিদর্শনের দিক থেকে সমৃদ্ধ এই মেদিনীপুর জেলার আরও একটি ঐতিহাসিক স্থান হল মোগলমারি বৌদ্ধবিহার। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে প্রতিষ্ঠিত এই মহাবিহার নালন্দা মহাবিহারই সমসাময়িক এবং এটি আমাদের রাজ্যের প্রাচীনতম এবং বৃহত্তম মহাবিহার। মোগলমারি নামটি হওয়ার পেছনেও একটি ইতিহাস আছে। মধ্যযুগে এই জায়গাটিতে মোগল এবং পাঠানদের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে বহু মোগল সৈন্য মারা গিয়েছিল। সেটা থেকে এই জায়গাটির নাম হয়েছে মোগলমারি। চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এসেছিলেন এই মহাবিহারে। তার লেখা সিইউকি গ্রন্থেও এই মহাবিহারের উল্লেখ আছে। 2003-4 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্তের উদ্যোগে এখানে খনন কাজ শুরু হয়, যার ফলে প্রায় 9 দফা এখানে খনন কাজ চলে, যার ফলে এখান থেকে 95টি বৌদ্ধ মূর্তি এবং কিছু স্বর্ণ মুদ্রাও পাওয়া গিয়েছে। তাই ইতিহাস কেউ যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই জায়গাটিতে। কেমন করে আসবেন? মেদিনীপুর থেকে এই মোগলমারি আসা খুবই সহজ, রাস্তা একদম একটাই, কিন্তু দূরত্বটা একটু বেশি, প্রায় 65 কিলোমিটার। আপনি যদি বাই রোড আসতে চান তাহলে বেলদা পার হয়ে দাঁতনের কিছু আগেই এই মোগলমারি। বাসস্ট্যান্ড থেকে এই বৌদ্ধবিহার দূরত্ব হাঁটা পথে মাত্র কয়েক মিনিট। ট্রেনে আসতে চাইলে নিকটবর্তী স্টেশন হবে বেলদা। আপনি কলকাতা থেকেও এখানে চলে আসতে পারেন বাই রোড অথবা ট্রেনে।
পশ্চিম মেদিনীপুর জেলার আরও একটি জায়গার আপনাদের সন্ধান দিচ্ছি, যে জায়গাটিতে আপনি যদি মেদিনীপুরে আসেন তাহলে অবশ্যই আসা উচিত। এই জায়গাটিতে কিন্তু কোনো দর্শনীয় স্থান নেই। আপনি এখানে আসলে পেয়ে যাবেন একটি খাবার, যেটা কিন্তু গোটা ভারতে আপনি খুঁজলে আর কোথাও পাবেন না। জায়গাটি হলো ক্ষীরপাই, আর খাবারটি হলো বাবরশা। এটি একটি মিষ্টান্ন। এর সৃষ্টি বা নামকরণ পেছনেও কিন্তু এক ইতিহাস আছে। চলুন তাহলে সেটা আলোচনা করা যাক। 1740 সালে বর্গীরা প্রায় বাংলা আক্রমণ করত। সেই সময় মেদিনীপুর, ক্ষীরপাই ও তার আশেপাশের অঞ্চলের মানুষদের বর্গীদের হাত থেকে রক্ষা করেছিলেন একজন ফরাসি জেনারেল, যার নাম এডওয়ার্ড বাবরশা। তারপর থেকে স্থানীয় ব্যবসায়ীরা সেই জেনারেলকে সম্মান জানাতে এই মিষ্টান্নের নামকরণ করেন বাবরশা। এই ক্ষীরপাই কেমন করে যাবেন? এখানে আসতে হলে সড়ক পথে যদি আপনি আসতে চান তাহলে মেদিনীপুর থেকে কেশপুর, চন্দ্রকোনা রোড হয়ে এই ক্ষীরপাই আসা সহজ। ট্রেনে আসতে চাইলে চন্দ্রকোনা রোডে নেমে তারপর গাড়ি করে এখানে আসতে হবে। মেদিনীপুর থেকে বাসও পেয়ে যাবেন এই ক্ষীরপাই আসার জন্য। ক্ষীরপাই মোড়ে বা বাস স্ট্যান্ডে নেমে আপনি রাস্তার পাশেই এই বাবরশার দোকানগুলো পেয়ে যাবেন। মেদিনীপুর থেকে খানিকটা দূরেই শালবনী ব্লকের অন্তর্গত কর্ণগড়ে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ মেদিনীপুরের লক্ষ্মীবাই হিসাবে পরিচিত রানীর গড়। তিনি ছিলেন কর্ণগড় রাজপরিবারের শেষ রাজা অজিত সিংয়ের স্ত্রী। অজিত সিংয়ের মৃত্যুর পর তিনি 1812 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তার সাথে নারাজল রাজপরিবারের খুব ভালো সম্পর্ক ছিল। রানী মৃত্যুর আগে তার বংশের সমস্ত সম্পত্তি নারাজল রাজপরিবারকে দিয়ে যান। রানী শিরোমণি তার সময় সংগঠিত চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এবং যথেষ্ট বীরত্বের পরিচয়ও দিয়েছিলেন। সেই জন্য তাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলে ডাকা হয়। ভারতীয় রেল তাকে সম্মান জানানোর জন্য একটি ট্রেন, যেটি হাওড়া থেকে আদ্রা পর্যন্ত চলে, তার নাম রানী শিরোমণির নামে করেছে। এই কর্ণগড়ে একটি বৃহৎ মন্দিরও আছে, যাকে মহামায়া মন্দির হিসাবে ডাকা হয়। মেদিনীপুর শহর থেকে সড়কপথ আসতে চাইলে ভাদুতলা মোড় থেকে ডান দিকে গেলেই কর্ণগড়। আগে মন্দির পড়বে, কিছু দূরে এগোলেই গড়টি পেয়ে যাবেন। কলকাতা থেকে ট্রেনে সরাসরি আসতে চাইলে আপনি ভাদুতলা স্টেশনে নেমে এই জায়গাটিতে চলে আসতে পারেন। মেদিনীপুর শহর থেকে যদি আশেপাশে ঘুরতে চান তাহলে সবচেয়ে আদর্শ জায়গা হলো এই গোপগড়। বর্তমানে এই ঐতিহাসিক জায়গাটিকে ইকো পার্ক হিসাবে গড়ে তোলা হয়েছে। মেদিনীপুর শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি গোটা জেলার মধ্যে উচ্চতম স্থান। উঁচু ঢিপির ওপর অবস্থিত জঙ্গল দিয়ে ঘেরা এই ইকো পার্ক সময় কাটানোর জন্য একদমই আদর্শ জায়গা। ভিতরে ঢোকার পর আপনি বুঝতে পারবেন যে জায়গাটি ভেতরে ঠিক কতটা বড়। খড়গপুর পশ্চিম মেদিনীপুর জেলার বৃহত্তম শহর এই খড়গপুর, যাকে কিন্তু মিনি ইন্ডিয়া বলেও ডাকা হয়। এই খড়গপুর শহরকে কেন্দ্র করে শহর ও তার আশেপাশের বেশ কয়েকটি জায়গা আপনারা ঘুরে নিতে পারেন। আমি বিস্তারিততে না গিয়ে জায়গাগুলোকে এক এক করে তুলে ধরছি। প্রথমেই আসবে খড়গরেশ্বর মহাদেব টেম্পল, যার নামে এই খড়গপুর শহরের নামকরণ হয়েছে। এরপর আছে পুরনো হিজলি জেল, যেটি বর্তমানে খড়গপুর আইআইটি। এই খড়গপুর আইআইটির মধ্যেই আছে নেহেরু মিউজিয়াম। এটি একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। খড়গপুর স্টেশন থেকেই মাত্র 3 কিলোমিটার দূরেই আছে খড়গপুর জগন্নাথ মন্দির। খুবই সুন্দর কিন্তু এই মন্দিরটি। এছাড়াও খড়গপুর আইআইটির ঠিক পাশেই আছে হিজলি ইকো পার্ক। এই জায়গাটি থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। এছাড়াও আপনারা একসাথেই দেখে নিতে পারেন খড়গপুরের ঝাড়েশ্বর মন্দির। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে কিছু দূরেই আছে পাথরঘাটা ব্রিজ বা পাথরঘাটা পিকনিক স্পট। খড়গপুর শহর থেকে এই পাথরঘাটা দূরত্ব 15 থেকে 16 কিলোমিটার। এছাড়াও এই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে বেশ কয়েকটি মন্দির ও দর্শনীয় স্থান, যেমন আনন্দপুরের কানাশোল গ্রামের ঝাড়েশ্বর মন্দির, গুরগুড়িপাল ইকো পার্ক। গনগনে যাওয়ার পথেই পেয়ে যাবেন ধাদিকা ফরেস্ট। এছাড়াও আছে রসকুণ্ডুর বসন্তরায় মন্দির এবং ঘাটালের ভাষাপুল প্রভৃতি। আপনি এই সব জায়গাগুলো কখনোই একবারে কভার করতে পারবেন না, কারণ এই জেলা কিন্তু আকারে বিরাট। তার উপর দর্শনীয় স্থানগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। সবচেয়ে বেস্ট হবে বাইক নিয়ে ঘোরা, যেমনটা আমি ঘুরেছিলাম। কলকাতা থেকে ঘুরতে আসলে মোটামুটি 2 দিন তো এই জেলার জন্য আপনাকে দিতেই হবে।
গাড়ি ভাড়া করে নিলে মোটামুটি প্রথম 10 থেকে 12টি জায়গা আপনারা এই মেদিনীপুর শহরকে কেন্দ্র করে ঘুরে নিতে পারবেন। আরও যদি এক্সট্রা একটা দিন দেন তাহলে তো মোটামুটি 70% জায়গায় কভার করে ফেলতে পারবেন। থাকার জন্য মেদিনীপুর শহরের যে কোনো ভালো হোটেলে আপনারা থাকতে পারেন। পশ্চিম মেদিনীপুর জেলার দর্শনীয় স্থানগুলিকে নিয়ে করা আজকের আমার এই ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লেগেছে। এই জেলার মোটামুটি সমস্ত জায়গাকেই আমার এই ভিডিওয় কভার করার চেষ্টা করলাম। আর আপনাদের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।